আমন্ত্রণ জানাচ্ছি এসএ টিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন এসপি হসপিটাল স্বাস্থ্য প্রহরে। সঙ্গে আছি আমি ডক্টর তাসমি আহমেদ হুমা। আমাদের সাথে অতিথি হিসাবে আছেন বাত ব্যথা এবং প্যারালাইসিস বিশেষজ্ঞ ডক্টর এস চক্রবর্তী, চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট এসপি হসপিটাল। অনুষ্ঠানটি যেহেতু সরাসরি সম্প্রচার করা হচ্ছে, নিচে স্ক্রলিংয়ে দেখানো নাম্বারে ডায়াল করে জেনে নিতে পারেন আপনার প্রশ্নের সম্ভাব্য সমাধানগুলি। কথা বলবো আজকে অপারেশনবিহীন ঘাড়, কোমর এবং হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা সম্পর্কে। চলুন শুরু করি। ভালো আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সামনে তো লকডাউন, খুবই ভয়ে আছি আসলে কি চলছে। দিনে দিনে তো বাড়ছে করোনা আমাদের এখানে, আর করোনার সাইড এফেক্ট গুলাও বাড়ছে। সেদিনও শুনলাম যে করোনার এখন নতুন সাইড এফেক্ট শুরু হচ্ছে, এখন কিন্তু গিরায় গিরায় জয়েন্টে পেইন হচ্ছে। লং কোভিড যে কমপ্লিকেশন, হ্যাঁ, কমপ্লিকেশন গুলো, জয়েন্টে পেইন হচ্ছে, স্ট্রোক করছে, প্যারালাইসিস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর যেটা হচ্ছে যে তার স্মৃতিশক্তি কমে যাচ্ছে। এই কমপ্লিকেশন গুলো কিন্তু এখন দেখা যাচ্ছে। এখন নতুন নতুন এত কমপ্লিকেশন আসছে। আসলে অনেক তো আসলে করোনার পেশেন্ট আসলে সবাই যে একেবারে পজিটিভ ডায়াগনোস হচ্ছে সেটাও তো না। কিছু কিছু তো আসলে ডায়াগনোসিস ছাড়াও আমরা হয়তো বা ধরে নিচ্ছি যেটা হয়েছিল আগে। তো এখন এই যে ব্যথাগুলা, মানে যেহেতু ব্যথার সাথেই আমরা রিলেটেড, তো এই যে করোনার পরে ব্যথাগুলো শুরু হচ্ছে, জয়েন্ট পেইনগুলো শুরু হচ্ছে, আমরা আসলে ডিফারেন্সিয়েট কি করে করব যদি আমরা না জেনে থাকি যে এর করোনা হয়েছে বা হয়নি? সবারটা তো আমাদের জানা সম্ভব না। তো আমরা ডিফারেন্সিয়েটটা আসলে কি করে করব যে আমাদের ব্যথার মধ্যে দিয়ে আমি কিভাবে বুঝবো? অ্যাকচুয়ালি যেটা করোনার কারণে ব্যথা হোক, আর ডিসপ্রলাপস থেকে ব্যথা হোক, আর্থাইটিস থেকে ব্যথা হোক, আসলে বিষয়টা কিন্তু একই টাইপের। কারণ করোনা পরবর্তী যে পেইনগুলো হচ্ছে, এটা কেন হচ্ছে? ফিজিক্যাল ফিটনেসের অভাবে। ফিজিক্যাল ফিটনেস ফল করছে, কারণ করোনার কারণে মেন্টালি সে ডিপ্রেসড। যখন একজন রোগী করোনাতে আক্রান্ত হচ্ছে, সে কিন্তু সাইকোলজিক্যালি সে কিন্তু ডিপ্রেসড হয়ে যাচ্ছে। তখন যখনই আমাদের মেন্টালি ডিপ্রেসড হয়, তখন কিন্তু আমাদের ফিজিক্যাল ফিটনেস ফল করতে থাকে। কারণ মানসিক স্বাস্থ্য একটা বিশাল একটা বিষয়, যে মানসিক স্বাস্থ্য যদি স্ট্রং থাকে, ফিজিক্যাল স্বাস্থ্য কিন্তু তার ফিটনেসটা ভালো থাকে। যখন মানসিকভাবে কেউ দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়, তখন ফিজিক্যাল ফিটনেস দুর্বল হয়। একজন করোনা রোগী যখন করোনা আক্রান্ত হয়, পরবর্তীতে তার ফিজিক্যাল ফিটনেস ফল করে যাচ্ছে। এই ফিজিক্যাল ফিটনেস যখন ফল করে যাচ্ছে, তখন কিন্তু তার শরীরের ওয়েট বেড়ে যাচ্ছে। তখন বডির লোডটা যে পড়ছে হাঁটুর মধ্যে, কোমরে ওভারলোড পড়ে যাচ্ছে, হিপ জয়েন্ট ওভারলোড পড়ে যাচ্ছে। পাশাপাশি করোনা ট্রিটমেন্টের সময় কিছু মেডিকেশন আছে সাইড ইফেক্ট করছে, যেমন স্টেরয়েড টাইপের ওষুধ যখন দেওয়া হচ্ছে, তখন সেগুলো কিন্তু সাইড ইফেক্ট করছে, বিভিন্ন জয়েন্টকে নষ্ট করে দিচ্ছে। সো ওষুধের রিয়াকশান হচ্ছে, ফিজিক্যাল ফিটনেস ফল করছে। আবার আগের হিস্ট্রি ছিল, কারণ করোনা রোগী তো এমন না শুধুমাত্র করোনা নিয়েই সে আক্রান্ত, এর আগে তার আর্থাইটিস ছিল, ব্যাক পেইন ছিল, তার আরও অন্যান্য অনেক সমস্যা ছিল। তো সব কিছু মিলে অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছে যে যদি করোনা কোনো রোগীর হয়, করোনা ট্রিটমেন্ট করার সাথে সাথে সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা করোনা ওয়ার্ডে, করোনা আইসিইউতে একটা রোগীর জন্য ফিজিওথেরাপি কিন্তু খুবই খুবই এসেনশিয়াল। ফিজিওথেরাপি দিলে কি হচ্ছে, তার লাংসের ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে, ফিজিক্যাল ফিটনেস ডেভেলপ করে যাচ্ছে। সো সেখান থেকেই ফিজিওথেরাপি শুরু হচ্ছে। পাশাপাশি যখন পেশেন্টটা নেগেটিভ হয়ে বাসায় যাচ্ছে, তখন কিন্তু তাকে বাসায় না গিয়ে তাকে রিহ্যাব করা উচিত অ্যাটলিস্ট 1 সপ্তাহের জন্য। যদি একটা সপ্তাহ রিহ্যাব করা যায়, এই 1 সপ্তাহের মধ্যে যে ফিটনেস ডেভেলপ করবে, এটা কিন্তু তাকে লং টাইম মানে সুস্থ রাখতে পারবে। কিন্তু যখনই সে এই ট্রিটমেন্টটা না পেয়ে বাসায় চলে যাচ্ছে, বাসায় গিয়ে কী করছে, তার ভালো লাগছে না, সে আরও রেস্টে চলে যাচ্ছে। যত রেস্টে চলে যায়, তত তার কী হচ্ছে, ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে। তখন বডির ইমিউনিটি ফল করছে, কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, হার্ট অ্যাটাক করছে, বা তার ব্রেন স্ট্রোক করছে, ডিপ ভেনাস থ্রম্বোসিস হচ্ছে, বিভিন্ন ধরনের হাত পায়ের শক্তি কমে যাচ্ছে, জয়েন্ট পেইন হচ্ছে, লেথার্জি হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, আলঝেইমার হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে, স্মৃতিশক্তি কমে যাচ্ছে, নানান ধরনের কমপ্লিকেশন দেখা দিচ্ছে। এই জন্য যারা করোনা নেগেটিভ হচ্ছে, তাদের অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে গিয়ে বডি ফিটনেস ডেভেলপ করা উচিত। সেটা যে বয়সী হোক, 80 বছর হোক, 90 বছর হোক, 20 বছর হোক, 30 বছর, যে বয়সী হোক, নেগেটিভ হওয়ার সাথে সাথে তাকে কিছু ফিজিওথেরাপি করা উচিত, যেন তার ফিটনেসটা ডেভেলপ করা যায়। তার পরবর্তী নির্দেশনাটা ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে নেওয়া উচিত। আচ্ছা, ধন্যবাদ। সুন্দর জিনিস শিখলাম। আসলে করোনার সাথে নতুন নতুন এত রোগ আসছে, আমাদের কিছু কিছু আসলে জেনে রাখা উচিত আমাদের কি করা দরকার আমাদের জন্য। আচ্ছা, কোমর ব্যথা নিয়ে আমরা রেগুলার কথা বলছি, তো আসলে অনেক প্রশ্নই থেকে যায় যে আমরা আসলে করে শেষ করতে পারি না, উত্তর রয়েই যায়, আমরা দেওয়াও শেষ করতে পারি না। তো
কোমর ব্যথার পেশেন্টরা কি শুধু কোমর ব্যথা নিয়েই আসবে, নাকি অন্য কোনো ব্যথা বা অন্য কোনো সাইন সিমটম নিয়ে আসতে পারে, বা আমি বুঝতে পারবো যে এটা ভবিষ্যতে কোমর ব্যথা স্টার্ট হবে বা কোনো একটা ডিস্ক প্রোল্যাপস হয়েছে, এই জিনিসটা কি আমি আগে থেকে ধারণা করতে পারবো কোনো সাইন রাইট। আসলে সিমটম কি থেকে? একটা পেশেন্ট আসে অনেক সমস্যা নিয়ে, জি। পেশেন্ট কিন্তু আসলে জানে না যে কি সমস্যা তার আছে। একজন 60 বছরের ব্যক্তি যদি তার কোমর ব্যথা থাকে, কোমরের সাথে তার ঘাড় ব্যথা থাকে, হাঁটু ব্যথা থাকে, ডায়াবেটিস থাকে, কিডনির সমস্যা থাকতে পারে, হাইপার টেনশন থাকতে পারে, কার্ডিয়াক তার ডিজিজ থাকতে পারে। তো যখনই সে এসে কমপ্লেনগুলো বলছে যে তার কি কি সমস্যা হচ্ছে, এই কমপ্লেনের ভিত্তিতে হচ্ছে আমরা ডায়াগনোসিসগুলো কনফার্ম করি এবং প্রতিটা ডায়াগনোসিস অনুযায়ী তার ট্রিটমেন্টটা করা উচিত, তাহলেই একজন পেশেন্ট সুস্থ হয়ে যাচ্ছে। এখন পেশেন্ট বলে শুধু কোমর ব্যথা, আমি কোমরের ট্রিটমেন্ট শুরু করলাম, পেশেন্ট বললো আমার কাপ মাসেলে ব্যথা, কাপ মাসেলের ট্রিটমেন্ট শুরু করলাম না, এরকম করে রোগী কখনোই সুস্থ হবে না। কারণ দেখা যায় অনেক রোগী এসে বলে আমার হাঁটুর নিচে কাপ মাসেলে পেইন, আর কোথাও পেইন নেই। কালকে একটা রোগী পেয়েছি তার কোমরে কোনো ব্যথা নাই, সেই ব্যথাটা শুধুমাত্র কাপ মাসেলে, তাও কি সে অনেকক্ষণ হাঁটলে। আচ্ছা, তো এখন রোগী বলছে আমি অনেকক্ষণ হাঁটলে আমার কাপ মাসেলে ব্যথা হয়, আবার রেস্টে গেলে কমে যাচ্ছে, সকালে ঘুম থেকে উঠলে আবার ব্যথা হচ্ছে। তার মানে এই হিস্ট্রি থেকে আমরা বুঝতে পারি যে তার ডিস্ক প্রলাপস আছে। এখন রোগীকে বোঝাতে হচ্ছে তার কোমরের সমস্যা, রোগী কিছুতেই মানতে চায় না যে তার কোমরের সমস্যা। আর শুধু বলে আমার কাপ মাসেলে পেন, আমার তো কোমরে কোনো ব্যথা নাই। তারপর আবার বলে হ্যাঁ আমার একটু মাঝে মাঝে ঘাড়ে ব্যথা হয়। তার মানে সে আস্তে আস্তে তার ব্রেনকে বোঝানোর চেষ্টা করছে যে হতে পারে। তখন আমাদের কনফার্ম করার জন্য একটা এমআরআই করা উচিত, কারণ এমআরআইটা হচ্ছে সে নিজের চোখে দেখতে পাচ্ছে। যখন সে এমআরআই করে নিজের চোখে দেখতে পাচ্ছে, কারণ আমাদের ব্রেন এমনই একটা জিনিস, সে চোখে না দেখা পর্যন্ত পৃথিবীর কোনো কিছু সে ট্রাস্ট করে না। যেটা কান দিয়ে যতই শুনুক তার মনের মধ্যে একটা খুঁতখুঁতানি থাকবে, কিন্তু চোখ দিয়ে দেখলে পৃথিবীর কেউ সেটাকে উল্টাইতে পারবে না। এই জন্যই চোখ দিয়ে দেখাটা খুব ইম্পর্টেন্ট। যতক্ষণ না আমরা আমাদের রোগটা চোখ দিয়ে দেখতে পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা কিছুতেই বিশ্বাস করতে পারছি না, আমার ব্রেনকে বুঝাইতে পারছি না। তো প্রতিটা রোগীকে এই জন্যে আমরা ধরে ধরে দেখিয়ে দিচ্ছি। এমআরআই করার উদ্দেশ্য হচ্ছে পেশেন্ট নিজেরটা নিজে যেন দেখে। আমি কিন্তু এমআরআই না করলে আমার চলবে, কারণ আমার কোনো রোগীরই এমআরআই করার দরকার না। আমি 99% রোগীর আমি এমআরআই ছাড়াই বলে দিতে পারবো তার কোথায় সমস্যা আছে, কারণ আমি সেইভাবেই এক্সপার্ট। আমার ক্লিনিক্যালি আমি কিন্তু ডায়াগনোসিস করে ফেলতে পারি। কিন্তু আমি যতই জানি পেশেন্টের সঙ্গে তো আমি থাকবো না, পেশেন্টের কোমরকে তো আমি ধরে রাখবো না, পেশেন্টের কোমর পেশেন্টকেই ধরতে হবে। সো তাকে জানতে হবে যে তার সমস্যাটা কী। এই কারণেই আমরা বলি পেশেন্টকে এডুকেশন দিতে হবে, পেশেন্টকে দেখাতে হবে, পেশেন্টকে বোঝাতে হবে যে আপনার এই প্রবলেমগুলো হয়েছে, এই যে দেখেন নিজে চোখে দেখেন, তখন পেশেন্ট নিজেই সতর্ক হয়ে যায় এবং সুস্থ হয়ে যাবে। আচ্ছা, কোমর ব্যথা যাদের আগে থেকেই আছে, তো প্রেগন্যান্সিতে এই ব্যথাটা কি বাড়তে পারে, বা প্রেগন্যান্সিতে যদি নর্মাল ডেলিভারিতে ট্রাই করা হয়, অনেকে ভয় পায় নর্মাল ডেলিভারিতে ট্রাই করলে ব্যথা, কোমরে ব্যথা থাকে, কোমরে ব্যথা বাড়বে, বা নর্মাল ডেলিভারিতে যদি ট্রাই করা হয় সেটা কি আরো ওয়ার্সেন হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে? আসলে যেটা কোমর ব্যথা, প্রথমত যে কোমর ব্যাক পেইন থাকলে আমরা বলি আগে ব্যাক পেইনটা ট্রিটমেন্ট করে তারপর প্রেগন্যান্সিতে যাওয়া, মানে বাচ্চা ক্যারি করা উচিত। কারণ কোমর ব্যাক পেইন থাকা অবস্থায় বাচ্চা ক্যারি করলে অনেক ধরনের প্রবলেম হতে পারে। কারণ দেখা যায় যে মাঝ রাস্তায় গিয়ে 7 মাস 8 মাসের সময় গিয়ে হঠাৎ করে তার ব্যাক পেইনটা বেড়ে গেল, এই ব্যাক পেইনটা ব্রেনকে সিগন্যাল দিবে যেটা লেবার পেইন, তখন কিন্তু বাচ্চা মিসক্যারেজ হয়ে যেতে পারে, কারণ ফলস ইনফরমেশন দিচ্ছে। কারণ কি, ব্রেন তো বুঝবে পেইন, ব্রেন যখনই বুঝবে পেইন তখনই সে ছেড়ে দিবে, তো ব্রেন তো সিগন্যাল দিবে। তো যখনই ব্যাক পেইনটা যে আমার লোয়ার ব্রেনে পেইন হচ্ছে, তখন ব্রেন বুঝবে যে মনে হয় আমার লেবার পেইন উঠে গেছে, তখন কি করবে, সে কিন্তু ইউটেরাসটা খুলে দিবে, তখন কি হবে, বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে। যে কারণে আমরা বলছি যে এটা ফলস পেইন ব্রেনকে ইনফরমেশন দেয়, কারণ ব্রেন সব কিছু কন্ট্রোল করে। আমরা যখন প্রস্রাব করতে যাই আমার ব্লাডারটা কন্ট্রোল করছে ব্রেন, কারণ আমাদের ব্লাডারের মুখ কিন্তু নিচে, যদি এটা কন্ট্রোল না করতো, সুইচ না থাকতো, তাহলে কিন্তু সারাক্ষণই প্রস্রাব ঝরতে থাকতো। অনেকের দেখা যায় কোমরে একটা ইনজুরি আছে, তার প্রস্রাব ধরে রাখতে পারছে না, প্রস্রাব কিন্তু অটোমেটিক, সে কিন্তু সুস্থ হাঁটা চলা করছে কিন্তু প্রস্রাব কিন্তু ধরে রাখতে, প্রস্রাব অটোমেটিক হয়ে যাচ্ছে, কারণ তার সেই ব্রেন নার্ভটাকে কন্ট্রোল করতে পারছে না, কারণ নার্ভটা ইনজুরি হয়ে আছে বা ছিঁড়ে আছে। ঠিক তাই ব্রেন অনেক কিছু কন্ট্রোল করে। তো প্রেগনেন্সির আগে অবশ্যই ব্যাক পেইনটা থাকা উচিত না। তারপর যদি ব্যাক পেইন থাকে 8 মাস 7 মাস 8 মাসে, তখন রেস্টে, আমরা বলি রেস্টে থাকেন, কারণ তখন অনেক ট্রিটমেন্টই করা সম্ভব না, তখন তাদেরকে আমরা রেস্টে রাখি যে বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্ত এটাকে মেনটেন করতে হবে। অনেক আছে দেখা যাচ্ছে বাচ্চা ডেলিভারির পরে সিজার করেছে, সিজারের পরে 2 পা প্যারালাইসিস হয়ে গেছে। তো কেন প্যারালাইসিস হলো তারা কিন্তু খুঁজে পাচ্ছে না, আসলে ডিস্ক প্রলাপসের কারণে প্যারালাইসিস হয়ে গেছে, অনেক রোগী আমরা পেয়ে থাকি। হ্যাঁ, অনেকে ভাবে হচ্ছে যে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে আসলে হয়তো অ্যানাস্থেসিয়ার জন্য না, এটা তার আগে সিভিয়ার ডিস্ক প্রলাপস ছিল, হয়তো তার অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় কোমরে একটা চাপ পড়েছে, সেখানে তার স্পাইনাল কর্ডটা ইনজুরি হয়ে যাওয়ার কারণে ওখানে ট্রমা হয়, অথবা ওখানে ইনফ্লামেশন হয়, স্পাইনাল কর্ড ওখানে ব্লক হয়ে থাকে, তখন কি হয়, তার 2টা পা অবশ হয়ে যায়। হ্যাঁ, পরবর্তীতে আমরা আবার ট্রিটমেন্ট করে তাকে আবার সুস্থ করে হাঁটাইতে পারি, কিন্তু এই যে
মানে দুর্ঘটনাগুলো ঘটছে, অনেক সময় এটা পার্মানেন্ট হয়ে যেতে পারতো। সো এই জন্য আসলে ব্যাক পেন মেয়েদের থাকা অবস্থায় সিভিয়ার ব্যাক পেন থাকলে অবশ্যই চাইল্ড ক্যারি করা উচিত না। আগে ব্যাক পেনটা সুস্থ করে তারপর চাইল্ড, অনেক রোগী আমাদের কাছে আসে ব্যাক পেন ঠিক করার পর তারপর তারা চাইল্ড ক্যারি করছে, কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, এই প্রেগন্যান্সিতে পেইন থাকাকালীন সময়ে কোনো ধরনের ওষুধপত্র কি দরকার আছে ব্যথার জন্য আমরা নাকি? কখনোই সাজেস্ট করি না, কারণ কি ব্যাক পেন আসলে ব্যাক পেনের কোনো ওষুধ পৃথিবীতে নাই, তাহলে কেন প্রেগনেন্সির সময় দেওয়া হবে? দেওয়া মানেই হচ্ছে ভুল। যদি প্রেগনেন্সিতে কখনো ব্যাক পেন হয় তাহলে জাস্ট তাকে রেস্ট নিতে হবে, শুয়ে থাকবে এবং গরম পানির সেকটা তাকে সবচেয়ে হেল্প করবে। শুয়ে থাকলে 7 দিন 10 দিন 15 দিন শুয়ে থাকলে এমনি ব্যথা ভালো হয়ে যাবে। আচ্ছা, যদি ইনিশিয়াল স্টেজে শুরু হয় তাহলে কি আমার পেইন কিলারটা বন্ধ হয়? পেইন কিলারের তো সাইড এফেক্ট আছে, বাচ্চার সমস্যা হতে পারে, বাচ্চা এমন হতে পারে মিসক্যারেজ হয়ে যেতে পারে, অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে, যে কারণে আমরা বলি না কোনো পেইন কিলার খাওয়ার দরকার নেই। প্রেগনেন্সিতে ব্যাক পেন হলে জাস্ট রেস্ট এবং গরম পানির সেক। সেখানে কিন্তু ফিজিওথেরাপি সেন্টারে যাওয়াটাও আমরা না করি, নো, ফিজিওথেরাপি সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। সেখানে রেস্টে থাকেন, একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের পরামর্শ নেন, নিয়ে সেখানে আপনি রেস্টে থাকেন এবং সেখানে কিছু, হ্যাঁ, শুয়ে থাকা অবস্থায় কিছু হালকা মুভমেন্ট করতে হয়, যেটা আমাদের বিভিন্ন অঙ্গের হাত পায়ের মুভমেন্ট করতে হয়, কারণ ব্লাড সার্কুলেশনটা যেন ঠিক মতো হয়, সেই জন্য আমরা সেই সাজেশনগুলো তাদেরকে দিয়ে থাকি। আচ্ছা, কোমরের একবার ব্যথা ঠিক হয়ে যাওয়ার পরে, সাপোজ সব থেরাপি মেনটেন করলো, সব কিছু ঠিক হয়ে গেল, এরপর যদি আবার কখনো রি ইনজুরি হয়, হ্যাঁ, এরকম এক জায়গায় যদি, আমি বলতে চাচ্ছি, যদি এক জায়গায় কারো 2 থেকে 3 বার ইনজুরি হয়, ওই জায়গাটা কি আসলে মানে পূর্বের অবস্থায় ফেরানো সম্ভব, নাকি এটা আমরা জাস্ট একটা সাপোর্ট সিস্টেমের মাধ্যমে যে সাপোর্ট দিয়ে রাখি, যেটা আবার অ্যাকচুয়ালি পূর্বের খারাপ অবস্থা হবে? বলতে আমরা যেটা বলবো যে পূর্বের অবস্থায় কোনো কিছুই আসে না, কারণ সব কিছুই কিন্তু আস্তে আস্তে চেঞ্জিং। তো পূর্বের অবস্থা বলতে এটা অনেকেই একটা মানে ভুল প্রশ্ন, যে পূর্বের অবস্থা পৃথিবীতে কোনো কিছু আসা সম্ভব না। মানে আজকের দিন যেটা চলে যাচ্ছে এটা কখনোই কালকে আনা যাবে না, কালকের মতো করে করতে হবে, পরশুদিনের মতো করে করতে হবে। যেটা হয় যে অনেকের কোমর মাল্টিপল টাইম ইনজুরি হচ্ছে, হ্যাঁ, ওটাকে রিপেয়ার করে ওটাকে স্ট্রং করে রাখতে হবে, সেটা তখনকার মতো স্ট্রং থাকবে, সেটা পরবর্তী কোনো ক্ষতি করবে না, এটা বলা যেতে পারে। কিন্তু আগের মতো হবে না কখনোই, আগের মতো আশা করাটা ঠিক না। তবে সে সব কিছুই স্বাভাবিক করতে পারবে। অনেক রুগী আছে বলে স্যার 60 বছর এখন কোমর ব্যথা, সে হাঁটাচলা করতে পারে না, সে সুস্থ হয়ে কি আগের মতো হাঁটতে পারে না? আগের মতো মানে কি 30 বছরের মতো না, এটা বলা যাবে না। 60 বছরের মতো সে হাঁটতে পারবে কিনা, আসলে 60 স্বাভাবিকভাবে বছর বয়সে একজন ব্যক্তি যা যা করতে পারে উনি তাই করতে পারবে কিনা? এখন 40 বছরের কাজ তো 60 বছরে করা সম্ভব না। সো 60 বছরও ট্রিটমেন্ট করে 60 বছরের একজন লোক যা যা করতে পারে সব কিছু সে করতে পারবে, এটা হচ্ছে ট্রিটমেন্টের স্বাভাবিক জীবনটাই আমাদের আসলে কাম্য। একটা প্রশ্ন চলে এসেছে, আমি নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, হ্যালো, হ্যালো, হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। হ্যাঁ শুনতে পাচ্ছি। নাম পিয়ারা, জয়পাট থেকে বলছি। পিয়ারা, নাম পিয়ারা, জয়পাট থেকে বলছি, বয়স 50। সমস্যাটি বলুন। আমার সমস্যা, আমি স্যারের সঙ্গে কথা বলবো। জি বলুন, শুনতে পাচ্ছি। আমার সমস্যা কোণের উপর থেকে হাতে, ডান হাত কোণের আচ্ছা। উপর থেকে হাতের জয়েন্ট পর্যন্ত ব্যথা। আচ্ছা, সবসময় ব্যথা হয় না, কোনো কাজ করতে লাগলে হয়তো আবার একটু ব্যথা এটা হয়েছে, তখন এমন ব্যথা লাগে জি বুঝতে পারছি। যে মানে বলা যাবে না, মনে হয় ওখানে কোনো বাড়ি মারছে, ভাঙে গেছে, এইরকম ব্যথা হয় ওখানে। কতদিন ধরে ব্যথা হচ্ছে? প্রথমে স্যার এই ব্যথাটা আমার হলে আরো 6-7 বছর আগের থেকে 2 হাতেই ছিল, আরো মনে করেন 6 বছর আগে থেকে, কিন্তু আমার 2 হাতেই ব্যথা ছিল। আপনি কোনো চিকিৎসা করেছেন? ওষুধ খাইছি, আমাদের এখানে জয়পুরহাটে লোকাল ডাক্তারের কাছে ওষুধ খাইছি, ব্যথা ডাক্তার দেখাইছি, খায় এক হাতে নাই, আমার বাম হাতে নাই, কিন্তু ডান হাতে এই সমস্যাটা আছে। জি আমরা বুঝতে যদি পেরেছি। কখনো বেশি ব্যথা লাগে বা কোনো হয়তো উপর হয়ে কোনো কাজ করতেছি, ভারী কোনো জিনিস নিচ্ছি, তখন এমন লাগে মানে হাতটা আমার অবশ্যই আছে। বুঝতে পেরেছি, আমরা উত্তরটা দিচ্ছি। সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। অনেক দূর থেকে প্রশ্ন করেছেন, জয়পুরহাট থেকে। ওনার হচ্ছে ফ্রোজেন শোল্ডার আছে, ক্যাপসুলাইটিস, এটা খুবই যন্ত্রণাদায়ক, যে মেয়েদের হয় সাধারণত। ওনার 2 হাতে ছিল, একটা ভালো হয়ে গেছে, এটা অটোমেটিক আস্তে আস্তে ভালো হয়ে যায় নাড়াচাড়া করতে করতে। গ্রামের মানুষ তো প্রচুর কাজ কাম করে হয়তো বা, তো ওখানে হঠাৎ করে কিছু ধরতে গেলে প্রচণ্ড পেইনফুল, বিশেষ করে রাতের বেলা ঘুমের ঘরে ডিস্টার্ব হয়। অনেকের আছে হাত উঁচা করতে পারে না, অনেকে চুল বাঁধতে পারে না, মেয়েরা ছেলেরা মানি ব্যাগ বের করতে পারে না, হাত ঘুরে না ঠিক মতো, এটাকে ফ্রোজেন শোল্ডার বলা হয় বা ক্যাপসুলাইটিস, অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বলা হয়। তো এটার মূল ট্রিটমেন্ট হচ্ছে এক্সারসাইজ।
এক্সারসাইজ করতে হবে, গরম পানির সেক দিতে হবে, ফিজিওথেরাপি করতে পারে একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের পরামর্শ অনুযায়ী। তবে এক্সারসাইজ করে হাতটাকে ফ্রি করতে হবে, যতক্ষণ না হাত ফ্রি হচ্ছে ততক্ষণ এই ব্যথা যাবে না। এখানে পেইন কিলার খাওয়ারও কোনো প্রয়োজন নাই। আমি সবসময় সাজেস্ট করি আপনি এক্সারসাইজ করেন, গরম পানির সেক দেন, কিন্তু জোর করে এক্সারসাইজ করতে হবে, ভয় পাইলে চলবে না। ব্যথা লাগবে, জোর করে ব্যথা দিতে হবে, যতটুকু সহ্য করতে পারে ততটুকু ব্যথা দিতে হবে। যদি ব্যথা না দেয় তাহলে ভালো হবে না, কারণ দেখা গেলো আমি এতটুকু উঠলে ব্যথা নাই, একটু গেলেই ব্যথা। তো আমি যদি এতটুকুই যেতে থাকি তাহলে কোনোদিন সে উপর উঠবে না। সো জোর করে তাকে উঠাইতে হবে আস্তে আস্তে। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি এক্সারসাইজ করতে থাকেন, প্রচুর পরিমাণে হাতের যত রকমের মুভমেন্ট আছে, উপরে তোলা, পেছনে নেওয়া, ঘোরানো, যতগুলো মুভমেন্ট হাতের আছে সবগুলো মুভমেন্ট জোর করে করে করতে থাকেন, গরম পানির সেক দেন। তারপরেও যদি সমস্যা থাকে আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখেন, সেখানে গিয়ে কয়েকদিন থেরাপি নেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসবো, বিরতির সময় হয়ে গেছে। শুধু দর্শকবৃন্দ, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পরে আমরা আবার ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে। ততক্ষণ চোখ রাখুন এসএটিভির পর্দায়। বিরতির পর ফিরে এলাম এসএক টিভির সরাসরি নিয়মিত আয়োজন এসপি হসপিটাল স্বাস্থ্য প্রহরে। সঙ্গে আছি আমি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা, আমাদের সাথে আছেন ডক্টর এস চক্রবর্তী। কথা বলছিলাম অপারেশনবিহীন ঘাড়, কোমর এবং হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা সম্পর্কে। আগে তো আমরা কথা বলছিলাম কোমর ব্যথা নিয়ে। কোমর ব্যথাটা আসলে এতভাবে এফেক্ট করে, সেটা ঘাড়ে এফেক্ট করে আমরা জানি, ঘাড় থেকে সেটা হাতে যায়, আবার কোমর ব্যথা আমাদের হাঁটুতে যায়, মানে পুরো বডি কিন্তু আলটিমেটলি ইফেক্ট করে ফেলে। আর ফুল মেরুদণ্ডটা আসলে আমাদের এত ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এটাকেই আমরা সাপোর্ট ঠিক মতো দিতে পারি না। আমরা প্রপারলি কোনো কাজ আসলে আমরা যে করব, এটা যে কোনো একটা নিয়ম কানুন আছে, বা এই নিয়ম কানুনগুলো আমাদেরকে কিন্তু কেউ শিখিয়ে দেয় না যে আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে কি করতে হবে। তো আমার যদি ইনজুরি থাকেও আমি হয়তো বা অনেকদিন বুঝতে পারি না, অনেকদিন পর ধরা পড়লে সেটা আমি পালতে থাকি। মানে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আছে। তো আমাদের যেমন বলি আমরা যে পেশেন্ট আসলে যে 3 মাস পর পর একটা ফুল বডি চেক আপ, অথবা 6 মাস পর পর একটা ফুল বডি চেক আপ করানোর জন্য, এরকমভাবেই মেরুদণ্ড চেক আপের কি কোনো নিয়ম কানুন আছে যে আমরা? হ্যাঁ, আসলে মেরুদণ্ড চেক আপ কিন্তু 3 মাস পর পর করা দরকার নেই, প্রয়োজন নেই। আমি বলি জীবনে একবার করলে যথেষ্ট। আচ্ছা, যদি একবার করা যায়, কারণ মেরুদণ্ড তো আসলে হার্ট না, হার্ট তো যে কোনো সময় চেঞ্জিং হতে পারে। মেরুদণ্ডটা যদি, যেটা আমরা সবচেয়ে বেশি ভয় পাই যে স্পাইনাল কর্ডে কোনো টিউমার আছে কিনা। যেমন গতকাল আমি একটা রোগী পেলাম, তার সার্ভাইকাল স্পাইনাল কর্ডের ভিতরে টিউমার, অনেকগুলো টিউমার হয়ে আছে, এবং এই পেশেন্টটা কিন্তু লাস্ট প্রায় 20 ইয়ার্সে নেক পেনে সাফার করছে, ঘাড় ব্যথা, হাত ব্যথা। তো সে কিন্তু ট্রিটমেন্ট করছে, 20 বছর ধরে ট্রিটমেন্ট করছে, কিন্তু একটা এমআরআই করে নেই। কালকে এমআরআই করার পর দেখলাম তার অনেকগুলো টিউমার স্পাইনাল কর্ডের ভিতরে ঢুকে আছে। তো তখন আমার সরি বলা ছাড়া কোনো উপায় নেই, যে এখন আর কিছু করারও নাই। পরে আমি নিউরোসায়েন্সে রেফার করে দিয়েছি। সার্জিক্যাল কারেকশন এটা কাভার করতে পারবে না, তাকে এটা নিয়েই থাকতে হবে। কিন্তু এটা যদি 15 বছর আগে এমআরআইটা করতো তাহলে হয়তো একটা টিউমার ছিল, তখন ওটা ফেলে দিলে কিন্তু ছোট্ট একটা অপারেশনে ভালো হয়ে যেত। কিন্তু যেটা লেট করার কারণে এটা অনেক বড় হয়ে গিয়েছে। এখন এত বড় টিউমার স্পাইনাল কর্ড থেকে বের করতে গেলে সাকসেসফুল রেট খুবই কম। তো যে কারণে আমি বলি যে কোমর ব্যথা যদি কারো হয়, অ্যাটলিস্ট জীবনে একবার একটা এমআরআই করেন। আচ্ছা, এই যে মেরুদণ্ডের যে টিউমারগুলোর কথা বলছেন, এই টিউমারের যদি একবার আমি টিউমার অপসারণ করলাম, এরপরে কি আমার আবার হতে পারে? আবার হতে পারে। তো মানুষ কয়বার আসলে তারপর এটা অনেকের হয়, অনেকের হয় না। অনেকের ছোট টিউমার থেকে বড় হয় না, অনেকের আবার দ্রুত বড় হয়। আচ্ছা, এটা আসলে ডিপেন্ড করে আসলে অনেকটা ভাগ্যের উপরে। যেটা বলে টিউমার, টিবি, ক্যান্সার, এটা ভাগ্য। আর মেকানিক্যাল পেইনটা হচ্ছে নিজের হাত। তো কোমর ব্যথা রোগীরা কিন্তু মেকানিক্যাল পেইনে আক্রান্ত 99%, অনেক বেশি। মেকানিক্যাল পেইন রোগীর জন্য কোনো অপারেশনের দরকার নাই, কোনো ওষুধও লাগে না, আমরা ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থ করে দিচ্ছি। হাজার হাজার রোগী আমাদের এসপি হসপিটালে সুস্থ হয়ে আছে। কিন্তু যাদের টিউমার থাকলে সেটা অপারেশন বাধ্যতামূলক, বাট অনেক সময় অপারেশনও করতে পারে না, বলে অপারেশন করলে লাভ হবে না, কারণ এত খারাপ অবস্থানে চলে গেছে, অপারেশন করলে আরও খারাপ হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে। সো যে কদিন হেঁটে চলে বেড়াচ্ছে চলতে থাক, পরবর্তী প্যারালাইসিস হলে তখন দেখা যাবে। কারণ হাঁটা অবস্থায় প্যারালাইসিস করা, কবে প্যারালাইসিস হবে জানে না, আগে অপারেশন করে প্যারালাইসিস করে লাভ কী? 10 বছর পরও যদি প্যারালাইসিস হয়, তাহলে এখন অপারেশন করলে যদি এখন প্যারালাইসিস, তার 10টা বছর তার লস হবে। যে কারণে আমরা অপারেশন সাজেস্ট করি না, যে না চলতে থাকেন, পরবর্তীতে দেখা যাবে। সেই জন্যই বলি যে একবার জীবনে একটা এমআরআই করলে, কারণ টিউমার যদি জন্মগত কারণে না হয়, পরে সাধারণত হওয়ার চান্স খুবই কম।
ও মানে টিউমার কি একেবারে জন্মের পর মানে থেকেই থাকে অলমোস্ট থাকে? তাই থাকে, যাদের হওয়ার আচ্ছা। এইসব টিউমার তাদের জন্মগত কারণেই হয়। পরবর্তীতে যদি এটা দেখা যায়, আমি 40 বছর বয়সে আমি এমআরআই করে দেখলাম যে আমার কোনো টিউমার নাই, যেমন আমি আমার ব্রেনের এমআরআই, আমার স্পাইনাল কর্ডের এমআরআই সব করেছি, কোনো টিউমার নাই। হ্যাঁ, এরপরে যখন এজ রিলেটেড বড় বয়স্ক হতে পারে, সেটা ডিফারেন্ট থিং। এখন 80 বছরের টিউমার হলো ওটা কিন্তু কোনো ইফেক্ট পড়ে না। 70-80 বছর বয়সে ব্রেনের টিউমার স্পাইনাল করে নাথিং, এটা কিছু না। কিন্তু 30 বছর বয়সে টিউমার ধরা পড়লো, তো সারাটা জীবনই পড়ে আছে। সেটাই। তো এই কারণে যাদের ব্যাক পেন হয়, মানে ইয়াং বয়সে 25-30-40 বছরের ব্যাক পেন আছে, তাদের বলে একটা এমআরআই করা উচিত। কারণ এমআরআই করলে আপনি জানতে পারবেন যে আপনার টিউমার আছে কিনা, টিবি আছে কিনা, ক্যান্সার আছে, এই জিনিসটা অ্যাটলিস্ট জানতে পারলেন। স্পাইনাল, তারপর যদি ডিসপোলাপস থাকে ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে গেলেন। সো একবার করলেই যথেষ্ট, 3 মাস পর পর করার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ। আমরা একটা প্রশ্ন আসছে আমাদের কাছে, আমরা নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমি চিটাং থেকে করছি, মাস্টারপুর বগুড়া থেকে। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন। চিটাং থেকে মনে হয় শিউলি বেগম। যে আপনার সমস্যা বলুন। হ্যালো, হ্যাঁ, আপনার সমস্যা বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার আজ থেকে 6-7 বছর ধরে কোমরের সমস্যা। কোমরের টান খেয়ে থাকে, করতে পারি না আমি, ঠিক খেয়ে থাকে, আঙুল ঝিমঝিম করে, জি, মাথা ঘুরে, এরকম অনেক ডাক্তার দেখাচ্ছি, কিছুই বুঝতে পারছি না। এমআরআই করেছেন আপনি? হ্যাঁ, এমআরআই করেছেন? এমআরআই এমআরআই করেছি আজ থেকে 3 বছর আগে চোখবাজার মেডিকেলে। কি বলেছিল এমআরআই থেকে? কি রোগ? উনি আমারে কিছু বল, জি, বুঝতে পেরেছি আমরা, জি বুঝতে পেরেছি। আপনারটা ভালো হচ্ছে না। দেখেন, এই যে আমরা যেটা বলছিলাম যে 6-7 বছর ধরে নেট সাফার করছে, এমআরআইও কিন্তু করেছে, তাহলে কেন ট্রিটমেন্ট হচ্ছে না? আসলে এটা হচ্ছে যে তার যে ডিসপ্রোলাপস আছে এটা কিন্তু সে জানে না। এমআরআইতে ধরা পড়েছে, হয়তো যিনি দেখেছেন তিনি এক্সপ্লেন করেন নাই। যতদিন না এক্সপ্লেন করবে ততদিন সুস্থ হবে না, কারণ তার ইনজুরিগুলো তাকেই রোধ করতে হবে, তাকেই প্রিভেনশন করতে হবে। কারণ সে কী করছে, ওষুধ খাচ্ছে, মুভমেন্ট করছে, তো ওষুধ খাচ্ছে, মুভমেন্ট করছে, ফাটলগুলো আরও বড় হচ্ছে। তাকে রেস্টে থাকতে হবে, কন্ট্রোলে রাখতে হবে, মাসেলকে শক্তিশালী রাখতে হবে, তাহলেই ফাটলগুলো রিপেয়ার হয়ে যাবে। দর্শক, আপনার যেটা আছে, আপনার মেরুদণ্ডে ইনজুরি আছে, ডিসপ্রোলাপস আছে সার্ভাইকাল এবং লাম্বার, যেটা থেকে মাথা ঘুরায়, হাত ঝিঝি করে, ঘাড় ব্যথা করে, হাঁটতে চলতে গেলে ব্যালেন্স কমে যায়, এখান থেকে মানুষ প্যারালাইসিস হয়ে যেতে পারে, 4 হাত পা প্যারালাইসিস হয়ে যেতে পারে। এটা যতদিন রাখবে, সো এটা কিন্তু কিচ্ছু না, জাস্ট সিম্পলি তাকে 3 থেকে 6 সপ্তাহ একটা বেড রেস্ট লাগবে। বেড রেস্টে থাকলে ফাটাগুলো রিপেয়ার হয়ে যাবে। তখন ফিজিওথেরাপি করে তার মাসেলকে বিল্ড আপ করে তার বডির ফিটনেস ডেভেলপ করতে হবে। এটা হলো ফিজিওথেরাপির কাজ। অনেকে বলে ঘাড় ব্যথার জন্য ফিজিওথেরাপি দিচ্ছি 6 মাস, ভালো হচ্ছে না কেন? কোমর ব্যথার জন্য 1 বছর থেরাপি দিচ্ছি, ভালো হচ্ছে না কেন? থেরাপি দিলেই যে ভালো হয়ে যাবে তা কিন্তু না, থেরাপিটা সিস্টেমেটিক্যালি দিতে হবে। আচ্ছা, যেমন আমরা একটা তরকারি রান্না করতে গেলে আগুন লাগে, আগুন কিন্তু আমরা খাই না, কিন্তু আগুন ছাড়া তরকারি রান্না করাও সম্ভব না। এখন তরকারি না বসায় আগুন জ্বালায় থুয়ে দিয়েছি, গ্যাস ফুরাই গেল, তখন তো আর তরকারি দিলে কাজ হবে না। সো যেটা সিস্টেমেটিক্যালি দিতে হবে, টাইমিং একটা বিরাট ফ্যাক্টর, যে কখন কোনটা লাগবে। সো যখন পেশেন্ট রেস্টে থাকবে তখন থেরাপিটা দিতে হবে। রোগী বলে স্যার আমি বাসায় রেস্টেই আছি, কাজকাম কিছু করি না, কিন্তু সে ঘুরে বেড়াই, এই রেস্ট সেই রেস্ট না। এই রেস্ট মানে বেড রেস্ট, এবং বেড রেস্ট থেকে ফিজিওথেরাপি দিতে হবে। বলে আমি থেরাপিও দিচ্ছি, রেস্টও আছি, আসলে কোনোটাই হচ্ছে না। থেরাপি দিচ্ছে সেন্টারে গিয়ে, বাসায় এসে কাজ করছে, গোসল করছে, বলে আমি তো রেস্টে আছি, অফিসে যাই না, দোকানে যাই না, রান্না বান্না করি না, আমি ছুটি নিচ্ছি, কিন্তু ঘুরে বেড়াই, গোসল করছি। তো এই যে জিনিসটা পেশেন্টরা বুঝে না। কারণ কি, আপনি গোসলে গেলেও তো আপনার ইনজুরি হচ্ছে। আচ্ছা, কাজটা তো এখানে বিষয় না, কাজটা হচ্ছে বডিকে মুভমেন্ট করা যাবে না, বডিকে বেড রেস্টে রাখতে হবে, বেডে শোয়াই রাখতে হবে, তাহলেই ফাটলগুলো রিপেয়ার হবে। যদি গোসলে যায় তাহলে না রাখাবে, সেটা নষ্ট হচ্ছে। বাথরুমে গেলে সমস্যা হবে, বসে বসে খেতেও পারবে না, বসে খেলেও কিন্তু আমাদের স্পাইন নড়ে, কোমর ঘাড় নড়ছে, তাহলে কিন্তু রিপেয়ার হওয়ার চান্স নাই। যেমন হাত পা ভেঙে গেলে একদম ব্যাড রেস্ট করে দেওয়া হয়, প্লাস্টার করে দেওয়া হচ্ছে, কেন? যাতে কোনো নড়াচড়ার কোনো স্কোপ না থাকে। কিন্তু ঘাড় আর কোমর তো প্লাস্টার করা সম্ভব না, যে কারণে আমরা বলছি অ্যাক্টিভ বেড রেস্ট, বিছানায় শুয়ে থেকে তাকে ফিজিওথেরাপি করতে হবে, তাহলে সে ভালো হয়ে যাবে। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখান, ওই এমআরআইটা দেখান, দেখে আগে জানেন যে আপনার কী সমস্যা। না জানা পর্যন্ত কোনো চিকিৎসা করবেন না। কারণ আমরা সবসময় বলি যে আগে রোগটা সম্পর্কে ধারণা নেন, রোগটা জানেন। যেমন করোনা বলা হচ্ছে, করোনা হয়েছে কিনা আগে জানেন, টেস্ট করেন। করোনা নাই তাহলে টেনশন করার কিছু নাই। জ্বর কাশি ঠান্ডা মানেই করোনা না, করোনা হইলেই আপনি করোনার ট্রিটমেন্ট করবেন। না হলে তো জানাটা খুব জরুরি। রোগটা জানলে সুস্থ হয়ে যাওয়ার চান্স 99%, আর যদি আপনি রোগটা না জানেন তাহলে 0%।
সো আন্দাজে কোনো রোগের চিকিৎসা করতে নেই। সো আগে চিকিৎসকের কাছে গিয়ে জানেন যে আপনার সমস্যাটা কি, কোথায় কোথায় ইনজুরি, এমআরআই করেন, লাগলে আবার করেন, পরীক্ষা নিরীক্ষা যত লাগে করেন, কিন্তু রোগ না ধরে কোনো চিকিৎসা দিবেন না। ধন্যবাদ আপনাকে। আমাদের আরেকটা ফোন চলে এসেছে, নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে সমস্যাটি বলুন। বয়স 30 হবে, নাম মিলন। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিন। জি, সমস্যাটা বলুন। হ্যাঁ জি আপা, আপনার সমস্যাটা বলুন। আমার এই যে পায়ের পাতার উপরে যে গিরাটা, এখানে পরিশ্রম অথবা হাঁটা বেশি করলে ব্যথা করে। আচ্ছা, কোমরে কোনো ব্যথা আছে? কোমরে মাঝে মাঝে ব্যথা করে, আবার সময় তো করে না, এরকম। কতদিন ধরে ব্যথা হচ্ছে? পায়ের ব্যথা এটা 1 বছর টাকা হবে, আর কোমরের ব্যথা এটা বহুত দিন আগে ছিল, টানা ধরা থাকে, ব্যথা ধরা থাকে। কোনো ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার আমরা যে নওগাঁতে দেখাচ্ছিলাম স্যার, নওগাঁতে দেখায় ওষুধ দিয়েছে, খাইছি। এখন বর্তমান মাজারটা নেই, কিন্তু পায়েরটা আচ্ছা আচ্ছা। পরিশ্রম করলে ব্যথা এটা। ব্যথাটা কেন হচ্ছে আপনি কি জানেন? বলেছে ব্যথাটা কেন? না, এটা কোনো কিছু বলে নাই স্যার। ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। যেটা হলো তার কোমরে ব্যথাটা কমে গেছে ওষুধ খাওয়ার পরে, এখন পায়ের ব্যথাটা আছে, হাঁটাচলা করলে ব্যথা বাড়ে। তার মানে কি তার কোমরের সমস্যাটা বেড়ে গিয়েছে, তার কোমরে ডিসপ্রোলাপস আছে। যদি কোমরে ডিসপ্রোলাপসটা মাইল্ড হয় তাহলে ব্যথাটা কোমরে হয়, যখন ওটা বেশি বেড়ে যায় তখন ব্যথাটা পায়ে চলে যায়। তো যেটা হয় যে অনেকের কোমরে ব্যথা শুরু হলো, পেন কিলার খেলো, খাওয়ার পরে কোমর ব্যথা ভালো হয়ে গেলো, পায়ের দিকে ব্যথা চলে গেল, রোগী খুব খুশি যে আমার কোমর ব্যথা তো ভালো হয়ে গিয়েছে, আমার পায়ে ব্যথা। আসলে কিন্তু রোগটা বড় হয়ে গেল, কারণ তার যে ইনজুরিটা ছিল ইনজুরি বড় হচ্ছে। যত ইনজুরি বড় হবে ডিসপ্রোলাপস তত বেড়ে যাবে, যত দূরে যাবে ব্যথাটা তত ছড়াতে থাকবে, আস্তে আস্তে নার্ভ ছিঁড়ে পা অবশ করে দিবে। তো পা অবশ এগুলো তো ব্যথা থাকে না। ব্যথা না থাকা মানে ভালো লক্ষণ না, আবার ব্যথা থাকা মানেও খারাপ লক্ষণ না। কোমরে যত বেশি ব্যথাই থাক কোনো ভয়ের কিছু নাই, আমরা বলি একটু রেস্টে থাকেন ভালো হয়ে যাবে, কারণ তার মানে সেন্টারে ইনজুরি, খুব সামান্য মাইল্ড ইনজুরি আছে। যখনই ব্যথা পায়ের দিকে চলে গেল, কোমরে ব্যথা নাই, তখনই রোগটা খারাপ হয়ে গেল, এবং তখন ট্রিটমেন্ট করতে সময় লেগে যায় অনেক বেশি। তো ওনার যেটা একটা এমআরআই করতে হবে কোমরে, এমআরআই করে দেন ফিজিওথেরাপি করতে হবে, যেন ব্যথাটা আর নিচের দিকে নামতে না পারে। ব্যথাটাকে এখন সেন্টারে আনতে হবে, আবার কোমরে আনতে হবে, কোমর থেকে এটাকে অ্যাবলিশ করতে হবে। তো দর্শক, আমি আপনার সার্চ করে আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখেন, এমআরআই করে ফিজিওথেরাপি করেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। এখন অনেক পেশেন্ট বলে কি, যখন বলি যে কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে, সবার কথা হচ্ছে বেশিক্ষণ শুইলেই তো গা ব্যথা করে, বেশ শুইলেই শরীর ব্যথা করে, Right, এতক্ষণ তো শুয়ে শুয়ে থাকা যায় না, কি করব? শুয়ে থাকলে আসলে ব্যথা বেড়ে যায়। এই জন্যই বলছি যে অ্যাক্টিভ বেড রেস্ট, শুয়ে থেকে থেরাপি করতে হবে, ফিজিওথেরাপি। মানে শুয়ে থাকলে আপনার কিন্তু বডি কিন্তু শুয়ে থাকার জন্য প্রস্তুত না, বডি শুয়ে থাকতে চায় না। বডিকে আপনি যত ইউজ করবেন ও তত ভালো থাকবে, ইউজ না করলে সে আরও ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে আমরা যেটা বলছি যে বেড রেস্টে যাচ্ছে ঠিকই, অ্যাক্টিভ বেড রেস্ট, এখানে আমরা প্রতিদিন 4 ঘন্টা এক্সারসাইজ করাই। তো একজন ব্যক্তিকে আমরা হসপিটালে ভর্তি রেখে 4 ঘন্টা ফিজিওথেরাপি দিই, যেখানে 3 থেকে 4 ঘন্টা এক্সারসাইজ হচ্ছে, যার ফলে সে সারাদিন যে কাজ করতো তার চেয়ে অনেক বেশি কাজ করছে। ফলে কি হচ্ছে, রোগী যখন ছুটি হচ্ছে 21 দিন পর দেখা 3 কেজি 5 কেজি ওজন কমে যায় এমনি। তো রোগী বলে স্যার শুয়ে শুয়ে খেয়েই ওজন কমে গেল, আসলে তো এক্সারসাইজের কারণে। এবং এই যে টাইম টু টাইম যে এক্সারসাইজটা করায় সিস্টেমেটিক, যেটা বাসায় করে না, পরবর্তীতে এখান থেকে শিখে গিয়ে রোগী ঠিক বাসায় যায় তখন আবার করে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের আরেকটা ফোন চলে এসেছে, নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। নেটওয়ার্ক বোধহয় কেটে চলে গেছে। গেছে, কেটে গেছে। আচ্ছা, হ্যাঁ, কথা বলছিলাম কোমর ব্যথা নিয়ে। তো এই ব্যথার এটা একটা কথা যে এটা হয়তোবা রোগীরা জানে না যে ফিজিওথেরাপি নিতে হবে। হয়তোবা রেস্টের কথা বলে যদি বলা হয় যে হসপিটালে জেনারেল ফিজিওথেরাপি, বাসায় বসেই শুয়ে থাকে, শুয়ে থাকার পর গা ব্যথা করে 2 দিন এরকম করে আর করে না। এটাই হচ্ছে আসলে আমাদের রোগীদের অবস্থা হয় শেষ আসলে এটা পর্যন্ত। মেনটেন করতে পারে না, বা কাউন্সিলিং করতে হয় রোগীদেরকে। আসলে আমরা অনেক বুঝাই, অনেক কাউন্সিলিং করে, কারণ পেশেন্টটা তখন বুঝে যে আসলে আমি যে 10 বছর ব্যথায় কষ্ট করছি, সারাটা জীবন কষ্ট করার দরকার নেই, আমি 21 দিন কষ্ট করি। কারণ 21 দিন নাথিং, কিন্তু 21 বছর বিশাল ব্যাপার। সো পেশেন্টকে কাউন্সিলিং করলে পেশেন্ট ঠিকই মোটিভেটেড হয় এবং ট্রিটমেন্ট নিচ্ছে। আমাদের এখানে সাকসেসফুল এসপি হসপিটালে আমরা প্রচুর রোগী দেখছি এবং সবাই সাকসেসফুল, যে রোগীটা ভর্তি হচ্ছে সেটাই ভালো হচ্ছে। এসপি হসপিটালে ট্রিটমেন্ট করে সুস্থ হয়নি এমন রোগীর সংখ্যা খুবই খুবই কম, কারণ আমরা পেশেন্টকে সেভাবে কাউন্সিলিং করি এবং শিখিয়ে দিচ্ছি। এসপি হসপিটালে ট্রিটমেন্ট করে যাওয়ার পরে এখন পর্যন্ত রোগী আবার দুর্ঘটনায় পড়ছে এমন রোগীর সংখ্যা খুবই সামান্য,
যেটা খুবই খুবই অল্প 2-1টা রোগী আমরা জীবনে পেয়ে আছি যারা দ্বিতীয়বার অ্যাক্সিডেন্ট করেছে, তার মানে সবাই সতর্ক। আমরা যেভাবে তাদেরকে বুঝিয়ে দিই তারা সেভাবে মেনে চলে, এটাই হচ্ছে আমাদের সাকসেসফুল। এবং দেখা যাচ্ছে ওই পুরান রোগীগুলোই তখন নতুন নতুন রোগী পাঠায়, যারা ইনজুরি হয় তাদেরকে আবার পাঠায় দিচ্ছে। এটা আমাদের সবচেয়ে ভালো লাগে যে তারা ভালো আছে। আমরা যেটা বলি যে 21 দিন 42 দিন কষ্ট করবেন, 42 বছর ভালো থাকবেন, এই যে আমাদের স্লোগানটা, এইটা আসলে তাদের জন্যই সম্ভব, কারণ তারা মেনটেন করছে, তারা বাসায় গিয়ে ঠিকই তারা মেনটেন করতে পারে। আচ্ছা, ধন্যবাদ। তার মানে আমরা মানে এটা বলতে পারি যে হচ্ছে পেশেন্ট যদি আসে কথা শুনে, তাহলে ওনাকে যে ট্রিটমেন্টটা দেয়া হবে সেই ট্রিটমেন্ট উনি ভালো হয়ে যাবে, ওনার ফলো আপেও আসার দরকার নেই আর দেখতে আসারও দরকার নেই, উনি সুস্থ থাকবে আগামী 42 বছর। এটা আসলে অনেক বড় পাওনা। কিন্তু আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম দীপালি বেগম, আমার বয়স 47 বছর। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দেন। আমার হাড় ক্ষয় হয়ে গেছে এবং দুই হাঁটুর ক্ষয় হয়ে গেছে। জি, ওনা ডাক্তার দেখাইছি অনেক, কিন্তু এখন আমি ভালো হইতেছি না। এখন কি করব? আপনি কি এমআরআই করেছেন? জি এমআরআই করেছেন? এমআরআই না, এমআরআই করি নাই, কিন্তু X-ray করেছে। অনেক কিছু করছি আর কি। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। দেখেন, উনি কিন্তু এখন অনেক দিন ধরে ট্রিটমেন্ট করছে এবং সাফার করছে। ওনার প্রবলেমটা কি? কোমরের হাড় ক্ষয় হয়ে গিয়েছে, হাঁটুর হাড় ক্ষয় হয়ে গেছে। এখন কি হবে? ক্ষয় তো হবে, এটা তো ন্যাচারাল প্রসেস, এটা তো বাঁচার কোনো রাস্তা নাই। তাহলে উনি কি আদৌ সুস্থ হবে না? এই প্রশ্নের অ্যান্সারটা অবশ্যই, নাই তার হ্যাঁ। কাছে। সে 6 বছর 7 বছর ধরে সাফার করছে, এটা কিন্তু তার রোগটাই ধরা পড়ে নাই। কারণ এই যে ক্ষয় হয়ে যাচ্ছে, এটা একদম সত্য না, মিথ্যা কথা। ক্ষয় হতেই পারে, এটার জন্য ট্রিটমেন্ট, রোগ না। রোগটা হচ্ছে তার ডিসপ্রলাপস আছে, তার মেরুদণ্ডের ডিসপ্রলাপস আছে, যেটা নার্ভে গিয়ে চাপ দিচ্ছে, সেখান থেকে তার ব্যথা আস্তে আস্তে পায়ের শক্তি কমে যাচ্ছে, ফলে বডির ওজন আঘাত করে হাঁটুর কার্টিলেজ ভেঙে ফেলছে। ক্ষয় না, কার্টিলেজ ভেঙে ফেলছে, কারণ আস্তে আস্তে সে আরও পঙ্গু হয়ে যাবে। তাকে এমার্জেন্সি এমআরআই করে কোমরটাকে দেখতে হবে যে কোমরের ডিসপ্রলাপস কতগুলো আছে। কোমরটাকে রিপেয়ার করে পায়ের শক্তি বাড়ালে সে সম্পূর্ণ সুস্থ হয়ে আবার নিচে বসা, ওঠা, নামাজ কালাম সবই আবার স্বাভাবিক করতে পারবে। কিন্তু এই জিনিসটা তাকে না বোঝায় তার ব্রেনে ঢুকাই দেওয়া হচ্ছে আপনার হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, তারপরে ক্ষয় হয়ে যাচ্ছে। ক্ষয় হলে কিন্তু দেওয়া হচ্ছে পেন কিলার। তো একটা রুগী আমি অনেক সময় দেখি যে বলছে রুগীর ক্ষয় হচ্ছে, তাহলে ক্ষয় ঠিক করা হোক, কিন্তু দিচ্ছে পেন কিলার। তার মানে কথা এবং কাজে কিন্তু আমাদের মিল নাই। আমি সবসময় বলি যে কথা এবং কাজে মিল থাকতে হবে। আমাদের অনেকেরই দেখি বলি একটা, করি আর একটা। বলছে হাড় বেড়ে গিয়েছে, দিচ্ছি ব্যথার ওষুধ। তা হাড় বাড়লে ব্যথার ওষুধের ফাংশনটা কি? হাড় বাড়ার সাথে ব্যথার ওষুধের কোনো ফাংশন নাই। হাড় বেড়ে গিয়েছে, দিচ্ছি ক্যালসিয়াম। হাড় বাড়ার সাথে ক্যালসিয়ামের কি ফাংশন আছে? ফাংশন। তার মানে আমরা যে কথাটা বলবো, যদি হাড় বেড়ে গিয়ে থাকে তাহলে হাড় কাটতে হবে, কারণ হাড় বেড়ে গিয়েছে মানে অবশ্যই সেটা ক্যান্সার। বুঝতে হবে যে এক্সট্রা গ্রোথ, হাড়ের এক্সট্রা গ্রোথ মানে কি? ক্যান্সার অথবা অস্টিওফাইটস। অস্টিওফাইটস তো চেঞ্জ করার কোনো ক্ষমতা কারণ নাই, অস্টিওফাইটস তো ন্যাচারাল প্রসেস, হতেই থাকবে। তাহলে অস্টিওফাইটসের কারণে কিন্তু কখনো ব্যথা হয় না। তাহলে পৃথিবীর কোনো বয়স্ক মানুষই টিকতে পারতো না ব্যথার যন্ত্রণায়, কারণ অস্টিওফাইটস হবেই বয়সের কারণে, এজ রিলেটেড প্রবলেম। সো কী হচ্ছে এখানে? অ্যাকচুয়ালি ডিসপ্রলাপসের নার্ভে চাপ দিচ্ছে। এই যে ডিসপ্রলাপস, কেন? ওখানে মেরুদণ্ড ইনজুরি, তাকে ইনজুরিটা রিপেয়ার করে দেন, দেখবেন সে সুস্থ হয়ে গিয়েছে। এবং ইনজুরির কারণে পায়ের শক্তি কমে যাচ্ছে, শক্তিটাকে বাড়ায় দেন। তার মানে এখানে রেস্ট এবং ফিজিওথেরাপিটা খুব দরকার। তার মানে এখানে একটা এমআরআই করে দেখে তাকে রেস্ট এবং ফিজিওথেরাপি দিলে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তো এই ট্রিটমেন্টটা না করে সে 6 বছর ধরে কষ্ট পাচ্ছে। তো দর্শক, আমি বলবো যে আর কষ্ট পাওয়ার দরকার নাই। আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখিয়ে একটা এমআরআই করে দেখে আপনি রেস্টের থেকে ফিজিওথেরাপি করেন, 3 থেকে 6 সপ্তাহ ইনশাল্লাহ 100% ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা আরেকটা বিরতি নিয়ে নিচ্ছি। শুধু দর্শকবৃন্দ, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর আমরা আবার আমাদের অনুষ্ঠানে ফিরে আসবো। ততক্ষণ আমাদের সাথে থাকুন, চোখ রাখুন এসএ টিভিতে। বিরতির পর ফিরে এলাম এসএ টিভির সরাসরি নিয়মিত আয়োজন এসপি হসপিটাল স্বাস্থ্য প্রহরে। কথা বলছিলাম অপারেশনবিহীন ঘাড়, কোমর এবং হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা সম্পর্কে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তাই জলদি ডায়াল করে জেনে নিন আপনার প্রশ্নের সম্ভাব্য সমাধানগুলি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ব্যথার শেষ পর্যায়ে নিয়ে কথা বলি, যে একটা ব্যথা যখন অনেক দিন ধরে চলে, কয়েক বছর ধরে চলছে, লাস্ট স্টেজ হাঁটু ব্যথা শুরু হয়েছে। ও আচ্ছা, লাস্ট স্টেজ হাঁটু ব্যথা। আচ্ছা, হ্যাঁ, দেখবেন যে কোমর ব্যথা রোগীরা যখন
লং টাইম সাফার করে, যেটা আসলে রিসার্চের ভাষায় বলছি যে ব্যাক পেন, লং টাইম ব্যাক পেন বাইলেটারাল বোথ নি জয়েন্ট পেনের কারণ। আমাদের কাছে অনেক হাঁটু ব্যথা রোগী আসে, কি সে হাঁটতে পারে না, নিচে বসে নামাজ পড়তে পারে না, যায় নামাজে বসছে, হাই কমোড ইউজ করে, লো কমোড ইউজ করতে পারে না, নিচে বসে ভাত খেতে পারে না, সিঁড়িতে উঠতে পারে না, কেন? তার হাঁটুতে সমস্যা। কিন্তু এখন কোমরের সমস্যা নাই, বাট আগে ছিল। তার মানে কোমরের কারণে কিন্তু হাঁটু ক্ষতিগ্রস্ত। কোমরে যদি ডিসপোলাপস থাকে, লং টাইম কোমর ব্যথা থাকে, তাহলে সেটা আস্তে আস্তে আমাদের পায়ের শক্তিকে কমায় দেয়। আমরা হাঁটু ব্যথা নিয়ে একটু পরে কথা বলছি, আমাদের একটা ফোন চলে এসেছে, নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি, আমি মোহাম্মদ ইসমাইল বলছিলাম চট্টগ্রাম থেকে। বলুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন কি সমস্যা। হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি জানতে চাচ্ছিলাম আমাদের ছেলের বয়স হচ্ছে 1.5 বছর, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওর একটা হার্নিয়ার রোগ হয়েছে, হ্যাঁ হ্যাঁ। তো ওর এটা অপারেশন ছাড়া কি অন্য কোনো চিকিৎসা করা যাবে? ধন্যবাদ খুব সুন্দর প্রশ্নের জন্য। যেহেতু বাচ্চার সমস্যা হার্নিয়া, এটা সার্জারি লাগতে পারে, অবশ্য সার্জারি ছাড়াও অনেক সময় হয়, তবে অবশ্যই আপনি শিশু বিশেষজ্ঞ দেখান, একজন শিশু স্পেশালিস্টকে দেখান, তারপরে কি বলে দেখেন। এটা অনেক সময় হয় কি, দেখা যায় কনজারভেটিভ ট্রিটমেন্টের সময় দিলে আস্তে আস্তে হার্নিয়াটা রিপেয়ার হয়ে যায়। আবার যদি সিভিয়ার কন্ডিশন থাকে সেক্ষেত্রে সার্জারি লাগতে পারে। তো অবশ্যই একজন ভালো প্রফেসরকে দেখান, উনি আপনাকে ভালো সাজেশন দিবে। ধন্যবাদ আপনাকে। আসলে যেহেতু অপারেশন বিহীন কথাটা সবাই শুনে না, হ্যাঁ, তো হ্যাঁ, সব কিছুই আসলে মানুষ চায়, কিন্তু অপারেশন বিহীন Right, আমরা কিন্তু রিকভার আসলে করতে পারি তো কিনা। অপারেশন একটা গুড ট্রিটমেন্ট, বাট যেখানে অপারেশন লাগবে সেটা অবশ্যই করতে হবে, কিন্তু সব ক্ষেত্রে না। যেটা আমরা ব্যাক পেনের ক্ষেত্রে আমরা বলছি, কোমর ব্যথা রোগীদের অপারেশনের দরকার নেই, বাট সব রোগীর কিন্তু না। এখন যার টিউমার আছে তার তো অপারেশন লাগবে, যার ভেঙে সরে গিয়েছে তাকে তো লাগবে, তো সেটার পার্সেন্টেজ খুবই কম। কিন্তু কোমর ব্যথা রোগী কত আছে বাংলাদেশে? লক্ষ লক্ষ কোটি কোটি রোগী আছে বাংলাদেশে, তো সবার তো কোমর ব্যথার অপারেশন করা সম্ভব না। যে কারণে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে লক্ষ লক্ষ রোগীকে আমরা সুস্থ করে দিচ্ছি। এবং এই কোমর ব্যথা আমাদের সমাজে কিন্তু একটা বিশাল একটা প্রবলেম, এটা থেকে ডিসএবিলিটি বেড়ে যাচ্ছে। কোমর ব্যথার কারণে আমাদের দেশে না, সারা পৃথিবীতে ডিসএবিলিটি বেড়ে যাচ্ছে। কারণ কোমর ব্যথার কারণে স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে যাচ্ছে, হাঁটু নষ্ট হয়ে যাচ্ছে, হাঁটা চলা বন্ধ হয়ে যাচ্ছে, পঙ্গু হয়ে ঘরে পড়ে আছে। এরকম আপনি অনেক রোগী গ্রামে গিয়ে দেখবেন যে ব্যাক পেন ছিল লং টাইম, এখন চলাফেরা করতে পারে না, হুইল চেয়ারে ঘুরছে বা বাসায় বিছানায় পড়ে আছে। এই রোগীদের জন্য হচ্ছে আমাদের ট্রিটমেন্ট, যেন তারা এই কোমর ব্যথার কারণে কেউ পঙ্গু না হয়ে যায়, কোমর ব্যথার কারণে যে কোনো প্যারালাইসিস না হয়ে যায়, কেউ যেন ডিসএবিলিটি না হয়। সেই কারণে আমরা এতটাই উদ্গ্রীব। আজকে আমি ধরেন অলমোস্ট 20 ইয়ার্স ধরে এই কোমর ব্যথার ট্রিটমেন্ট করছি, 20 বছর 21 বছর কোমর ব্যথার ট্রিটমেন্ট করছি, এবং সাকসেসফুলভাবে 100% সাকসেসফুল। যেটা কোমর ব্যথা রোগী আমরা ট্রিটমেন্ট করলে অবশ্যই ভালো হবে, সেটা আমরা চ্যালেঞ্জ দিয়ে করছি। তো এটাও যে যেটা অপারেশন প্রয়োজন, যেখানে যেমন টিউমার আছে, সেই ক্ষেত্রে আমরা সার্জারিতে রেফার করে দিচ্ছি। আর টিউমার ছাড়া যত ব্যাক পেন আছে আমরা কিন্তু অপারেশন করছি না, প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, আমাদের একটা ফোন চলে এসেছে, আমরা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ রাহাত। আমি 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 জালগাড়ি থেকে বলছিলাম। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি গত 2 বছর যাবত গাছ থেকে পড়ে অসুস্থ, বাসায় আছি। আচ্ছা মেরুদণ্ড ভাঙছে, নিটর হাসপাতালে চিকিৎসা করাইছিলাম, আচ্ছা। অপারেশন করাইছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ। তারা বলছিল যে ফিজিওথেরাপি নিতে, স্যার আমার টাকা পয়সার কারণে ফিজিওথেরাপি নিতে পারি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আজকে 2 বছর তো আমার পায়ে সেরকম একটা শক্তি আসছে না। একটু শক্তিও আসে না? বাম পায়ে একটু হালকা মোটামুটি আসছে, কিন্তু ডান পাশে এই রকমের শক্তিটা আসে না আমার। আচ্ছা, আপনি কি প্রস্রাব ধরে রাখতে পারেন? জি না স্যার, প্রস্রাব ধরে রাখতে পারি না। এমন সময় 5 মিনিট পর পরে আসে, এমন সময় আবার 1 ঘন্টা পরও আসে। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা হলো তার গাছ থেকে পড়ে গিয়ে স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে গেছে, এটা সার্জিক্যাল কারেকশন করেছে, যত ডিসপ্লেসমেন্ট ছিল সেটাকে করেছে, খুব সুন্দর নিটোর হসপিটালে করেছে। বাট এটা রিহ্যাব ট্রিটমেন্টটা করার দরকার ছিল, আনফর্চুনেটলি ওনার টাকা পয়সার অভাব, কিন্তু উনি ভুল করেছে। এটা সিআরপিতে কিন্তু এই ট্রিটমেন্টটা ফ্রি অফ কস্টে করা হয়,
সামান্য কিছু পয়সা লাগে। সিআরপিতে 6 মাস লাগুক 1 বছর লাগুক, ফ্রি ট্রিটমেন্ট, হয়তো সে জানে না, যে না জানার কারণে প্রবলেমটা হয়েছে। কিন্তু এখন 2 বছর ক্রনিক হয়ে গিয়েছে, এখনও তো সিআরপি করবে কিনা আমি জানি না। তবে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি সিআরপিতে যোগাযোগ করে দেখতে পারেন, কারণ স্পাইনাল কর্ড ইনজুরি এটা প্রাইভেট হসপিটাল ট্রিটমেন্ট করতে গেলে টু মাস এক্সপেন্সিভ, কারণ প্রাইভেটে অনেক এক্সপেন্ডিচার থাকে যেগুলো সম্ভব না। সো সিআরপি যেটা সাভার সিআরপি যেটা, ওখানে আপনি যোগাযোগ করতে পারেন। ওখানে কিন্তু স্পাইনাল কর্ড, আমি ওখানে ছিলাম 2001 সালে, আমি ওখান থেকে চলে এসেছি, 2001 সাল পর্যন্ত ছিলাম ওখানে। আমরা যেটা করেছি স্পাইনাল কর্ড ইনজুরি রোগীদেরকে অলমোস্ট ফ্রি ট্রিটমেন্ট করেছি। এমনও রোগী আছে 100 টাকা দিয়ে ট্রিটমেন্ট করেছে 1 বছর, ঠিক আছে। তো ওখানে ট্রিটমেন্ট করায় খাওয়া দাওয়া ওষুধপত্র সবই ফ্রি দেওয়া হয়। এখন হয়তো একটু খরচ বেড়েছে সামান্য কিছু, তবে যে কোনো গরিব দুঃখীরা এখানে ট্রিটমেন্ট নিতে পারে। এমনকি ট্রিটমেন্ট করার পর তাদেরকে যে রিহ্যাব করা হয়, পুনর্বাসনে দোকান করার জন্য টাকাও দিয়ে দেওয়া হয় সিআরপি থেকে। সেখানে টাকা, আমার অনেক রুগী আছে যারা বছরে বছরে টাকা পায়, তারা সিআরপি থেকে টাকা পাঠায় তাদের দোকান চালানোর জন্য, তারাও যে পুনর্বাসনের জন্য তারা টাকা পাচ্ছে। সো আসলে এটা না জানার কারণে সাফার করছে। তো দর্শক আমি সাজেস্ট করবো যে আপনি একটু সিআরপিতে যোগাযোগ করেন, ওদের সাথে কথা বলেন, দেখেন ওদের ওখানে কোনো ভালো কিছু করতে পারেন কিনা। আর এটা প্রাইভেটলি করতে পারলে হ্যাঁ, ট্রিটমেন্ট ফিজিওথেরাপি অবশ্যই করতে হবে, কিন্তু প্রাইভেটলি করতে গেলে আপনার জন্য একটু এক্সপেন্সিভ হয়ে যাবে, যে কারণে আপনি সিআরপিতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, পুনর্বাসন নিয়ে যখন কথা হচ্ছে, আমি একটু রিহ্যাবে আসি। হ্যাঁ, রিহ্যাব জিনিসটা একটু যদি বুঝিয়ে বলতেন। অ্যাকচুয়ালি রিহ্যাব হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জন্য রিহ্যাব দরকার। রিহ্যাব মানে পুনর্বাসন, মানে আপনি আবার আগের পর্যায়ে যেতে পারেন। যেমন আমি করোনার ক্ষেত্রেই বলি, যে করোনা হওয়ার পরে দেখবেন অনেক মানুষের কিন্তু কী হচ্ছে, সে যেমন আইসোলেশন হয়ে যাচ্ছে, সে চলাফেরা বন্ধ হয়ে যাচ্ছে, অনেক স্ট্রোক করছে। তো এই জন্য প্রত্যেকটা করোনা রোগী যদি নেগেটিভ হওয়ার সাথে সাথে একটু রিহ্যাব ট্রিটমেন্ট দেওয়া যায় 7 দিন 10 দিন, তাকে কিছু ফিজিওথেরাপি দিয়ে তার বডির ফিটনেসটাকে ডেভেলপ করা, মাসেলকে স্ট্রং করে দেওয়া, সাইকোলজিক্যাল সাইকোথেরাপি দেওয়া, এই যে রিহ্যাব মানে একটা কম্বিনেশন ট্রিটমেন্ট দেওয়া, 7 দিনের একটা কাউন্সিলিং দেওয়া, তাহলেই কিন্তু সে আবার আগের মতো সমস্ত কাজে ইনভলভমেন্ট হয়ে যেতে পারছে। এটাকে আমরা রিহ্যাব বলছি। ব্যাক পেন, যেটা ব্যাক পেন রোগীরা কি করছে, বিদেশ থেকে চলে আসছে, তার মানে কি তাকে আবার ট্রিটমেন্ট করে সুস্থ করে বিদেশে পাঠায় দেওয়া, এটাই হচ্ছে রিহ্যাব। চাকরি ছেড়ে চলে আসছে, চাকরিতে যেতে পারছে না ব্যাক পেনের কারণে, নেক পেনের কারণে, হাঁটু ব্যথার কারণে, তাকে আমরা ট্রিটমেন্ট করে আবার তাকে চাকরিতে দিয়ে দিচ্ছি, তাকে ট্রিটমেন্ট করে তাকে বিজনেসে পাঠায় দিচ্ছি। অনেক মহিলা আছে রান্না করতে পারছে না, হাত ব্যথা বা হাঁটু ব্যথা, চলাফেরা করতে, তাকে সুস্থ করে আবার রান্না বানায় দিয়ে দিচ্ছি। অনেক আছে নামাজ পড়তে পারছে না, চেয়ারে বসে নামাজ পড়ছে না, তাকে ট্রিটমেন্ট করে সুস্থ করে আবার নামাজ পড়ায় দিচ্ছি। দিস ইজ রিহ্যাব। রিহ্যাব মানে পুনরায় আবার আগের পর্যায়ে বা সব কিছু করার একটা ব্যবস্থা করে দেওয়া। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে দরকার, প্রত্যেকটা রোগীর জন্য ইম্পর্টেন্ট। মেডিকেল সায়েন্সের যতগুলো সেক্টর আছে, যতগুলো উইংস আছে, প্রত্যেকটা উইংসের জন্য কিন্তু রিহ্যাব একটা ছোট্ট ট্রিটমেন্ট প্রত্যেকেরই দরকার। একটা গাইনি রোগী সিজারের পরেও কিন্তু তাকে রিহ্যাব ট্রিটমেন্ট 1-2 দিনের জন্য খুব দরকার, যেটা ফিজিওথেরাপির মাধ্যমে তাকে পুনর্বাসন করে দেওয়া। যে আপনি এতদিন ধরে একটা বাচ্চা ক্যারি করেছেন, তার ফলে কি হতে পারে, তার ব্লাডারের সমস্যা হতে পারে, প্রস্রাব ধরে রাখতে কষ্ট হতে পারে, তার লোয়ার অ্যাবডোমিনাল ঝুলে যেতে পারে, মাসেলটা দুর্বল হয়ে যেতে পারে, থাই মাসেলগুলো উইক হয়ে যাচ্ছে, কারণ এতদিন একটা বাচ্চাকে ক্যারি করার কারণে এই যে কমপ্লিকেশনগুলো, প্রবলেমগুলো, এটার কারণে কী হবে, তার হাঁটু ব্যথা হবে, কোমর ব্যথা হবে, ঘাড় ব্যথা হবে, যার ফলে কি কাজ করতে সমস্যা হচ্ছে, বাচ্চাকে টেক কেয়ার করতে সমস্যা হচ্ছে। এই জিনিসটাই হচ্ছে রিহ্যাবের মাধ্যমে, মানে ফিজিওথেরাপির মাধ্যমে এদেরকে পুনর্বাসন করা, যেন এরা আবার সব কিছু স্বাভাবিক ওয়েতে করতে পারে। এই জন্য আমরা সাজেস্ট করি যে কোনো সার্জারির আগে এবং পরে অবশ্যই ফিজিওথেরাপি লাগবে। ফিজিওথেরাপি না দিলে সে সম্পূর্ণরূপে সুস্থ হওয়া তার জন্য খুবই খুবই ডিফিকাল্টিস। ধন্যবাদ। আমাদের আরেকটা ফোন চলে এসেছে, নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিন। হ্যাঁ, কমাই দিচ্ছে। জি, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম হেলাল, ঠিক আছে, মাদারীপুর থেকে বলছি। জি বলুন। বয়স 42। বয়স 42, ঠিক আছে। আমি অনেকদিন যাবত আর কি পেটের বাম পেটে আমার কি জ্বালা পোড়া করে, ঠিক আছে। ডাক্তার কয়েকদিন দেখাইছি, কোনো রোগ ধরা খাই নাই, কিন্তু এখন আমি কি করতে পারি, কোনো ওষুধে কাজ করে না আর কি। আপনার সমস্যাটা ধরা পড়ে না, কোমরে কোনো ব্যথা আছে? এমনি কোমরে ব্যথা নেই, কিন্তু আঁটুতে ব্যথা হয়, মাঝে মাঝে আঁটুতে ব্যথা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আমরা। এটা আসলে তার অনেক কিছুই মানে ধরা না পড়া পর্যন্ত তো ভালো হবে না, দৌড়তে হবে। এটা তার কোমর থেকে, জ্বালা পোড়া মানে হচ্ছে নার্ভের সমস্যা, এটা তার কোমর থেকে আসছে, এবং ওই যে তার মাঝে মাঝে হাঁটু ব্যথা হচ্ছে, তার মানে কি তার পায়ের শক্তিও কমে যাচ্ছে। কিন্তু যখন সিভিয়ার কন্ডিশন হবে তখন ধরা পড়লে তো লাভ নাই। এখন ধরা পড়া রোগীরা অনেক সময় মনে করে এখন তো অল্প হচ্ছে, যাকে এখন আর এমআরআই করবো না, কামাকা 5-6 হাজার টাকা খরচ করে লাভ কি না, এখনই করতে হবে। এখন করা মানে লাখ টাকা সেভ হয়ে যাওয়া।
আর যদি এখন না করে এটা আস্তে আস্তে কী হবে, বড় ধরনের ইনজুরি হবে, কার্টিলেজ ইনজুরি হয়ে যাবে, ডিসপোলাপস হয়ে সিভিয়ার কন্ডিশন হবে, হাঁটাচলা করতে তখন লাখ লাখ টাকা খরচ হবে। সো ইনিশিয়াল স্টেজে অল্প টাকায় ভালো হয়ে যায়। তো দর্শক আমি আপনি সাজেস্ট করি, আপনার কোমরের সমস্যা আছে যেটার কারণে আপনার তলপেটে জ্বালাপোড়া করে, লোয়ার অ্যাবডোমেনে পেইন হচ্ছে এবং পায়ে ব্যথা হচ্ছে, হাঁটু ব্যথা হচ্ছে। সো এটা ডিসপোলাপস থাকতে পারে, এটাকে এমআরআই করে আগে রোগটা আইডেন্টিফাই করুন, তারপর ফিজিওথেরাপি করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। হাঁটু ব্যথার কথা বলছিলাম আমরা, প্রথম দিকেও কথা বলছিলাম এই হাঁটু ব্যথা নিয়ে। হাঁটু ব্যথা নিয়ে কিন্তু রোগীরা খুবই ভোগে। আলটিমেটলি এই হাঁটু ব্যথাটা আসলে নিজের মতো করে করে সামাল দিতে গিয়ে শেষ পর্যায়ে এমন হয় এই হাঁটু নিয়ে আসলে আর কিছুই করতে পারে না। তো অনেক সময় নি রিপ্লেসমেন্ট করা হয়। তো নি রিপ্লেসমেন্ট না করেও কি আসলে এটা ওই অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব? হ্যাঁ, নি রিপ্লেসমেন্ট আমরা কখন করি? যখন থেকে কার্টিলেজ টোটাল ড্যামেজ হয়ে গেছে এবং কোনো রকম কোনো স্পেস নাই বা ওটা খুবই খারাপ অবস্থা, তখন নি রিপ্লেসমেন্ট করা বাধ্যতামূলক। বাট সবার জন্য কিন্তু না, কারণ নি রিপ্লেসমেন্ট করতে গেলে আমাদের অনেক কিছু আইডেন্টিফাই করতে। এখন একজন 75 বছরের বয়স্ক রোগী, তার নি রিপ্লেসমেন্ট করে কী করা হবে? তার তো মাসেলের পাওয়ার নাই, তাহলে আগে তাকে মাসেলকে বিল্ড আপ করতে হবে, তারপর নি রিপ্লেসমেন্ট করলে সে ভালো থাকতে পারে। অনেক আছে নি রিপ্লেসমেন্টের পরে আর হাঁটতে পারে না। কারণটা কি? কারণ কি, দেখা যায় 70 বছর বয়সে নি রিপ্লেসমেন্ট করলো, তো 70 বছর বয়সে নি রিপ্লেসমেন্ট করলো, তো বডির শক্তি নেই, তো নি রিপ্লেসমেন্ট করার পর সে আরও কিন্তু অসুস্থ হবে। পরে আমাদের কাছে আসছে অনেক রোগী আসছে, ইন্ডিয়াতে একটা হাঁটু রিপ্লেস করার পর আগে হাঁটতে যাওয়ার পর তো এখন টোটালি বন্ধ হয়ে গেছে। নি রিপ্লেসমেন্ট নিয়ে কথা বলবো, আমাদের একটা ফোন চলে এসেছে, নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি 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 আচ্ছা, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম জুনায়েদ হোসেন, আমি ঢাকা থেকে বলছি। আমার নাম জুনায়েদ হোসেন। জি বলুন, আপনার সমস্যা বলুন। জি, বয়স 40। আর আমার এই ব্যথাটা সমস্যা হইল, আমি গাড়ির নিচে এক সপ্তাহ মানে ব্যথা। জি, তো এই ব্যথা থেকে মানে স্যার ওই 3-4 দিন যাবত আবার মানে কোমরে ব্যথা আসে। মানে দিনে ভালোই থাকি, সকালবেলা ছাড়া উঠতে পারি না, বুঝতে কোমর মানে সোজাই করতে পারি। ডাক্তার দেখাইছেন কোথাও? আমি এখন পর্যন্ত ডাক্তার দেখাই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে, খুব অল্প কথা তার উত্তরটা যেটা নিয়ে নিব। ডিসপোলাপস আছে, যে কারণে রাতে শুয়ে থাকলে ওখানে রস ঢুকে, ডিস্কের মধ্যে রস ঢুকলে বালজিং হয়ে যায়, তখন নার্ভে চাপ পড়ে, সকালে ঘুম থেকে উঠলেই ব্যথা করে, একটু হাঁটলে আবার কমে যায়। তো এটা এখন ইনিশিয়াল স্টেজ, এখনই এটা ফিজিওথেরাপি করলে এটা ভালো হয়ে যাবে। তো দর্শক আমি সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখায়, ফিজিওথেরাপি এখানে কিছু এক্সারসাইজ শেখাই দিবে, এটা করে আপনার মাসেলকে স্ট্রং করতে হবে, তাহলে এই ফাটাটা রিপেয়ার হয়ে গেলে এখানে রস ঢুকবে না, সকালে আর ব্যথা হবে না। ধন্যবাদ আপনাকে। এই রিপেয়ারটা আসলে খুবই জরুরি, মানুষজন এই জিনিসটাই বুঝে উঠতে এখনো পারে না। আসলে রেস্ট জিনিসটা কি, জি। খালি বাথরুমে যাচ্ছি উঠে আর কিছু না, খাওয়ার সময় উঠছি জি, জি। ওইটাও ধরে ওটাও ফেলে হচ্ছে যে না। রেস্টে জি। আছে। জি, এই জি, জন্য জি। প্রপারলি এসে যে বলবে ডাক্তারের কাছে যে আমি কিরকম রেস্টে ছিলাম, সেটা আর বলে না, বেড রেস্টেই তো ছিলাম কিন্তু আমার ব্যথা যায় নাই পুরোপুরি, এটা হয় যে কথা। আচ্ছা, নি রিপ্লেসমেন্ট নিয়ে কথা বলছিলাম, তো অল্প কথাই জেনে নিব যে আমরা আসলে কোন মুহূর্ত পর্যন্ত আমরা নি রিপ্লেস না করে আমরা থেরাপিটা নিতে পারি। হ্যাঁ, আসলে আমরা ইনিশিয়াল প্রথম প্রাইমারি স্টেজে তো আমরা থেরাপিতে ট্রাই করব, থেরাপি যখন ফেল করবে তখন হচ্ছে রিপ্লেসমেন্টের প্রশ্ন। তবে রিপ্লেসমেন্টের আগে অবশ্যই মাসেলকে বিল্ড আপ করতে হবে, নাহলে কিন্তু রিপ্লেসমেন্টটাও তার বৃথা হবে। কারণ রিপ্লেস করে অনেকে দেখা যায় ওল্ড এজে, বিশেষ করে যখন বৃদ্ধকালে রিপ্লেস করা হয় তখন সাকসেসফুল একটা কমে যায়, তার একটাই কারণ হচ্ছে মাসেল উইকনেস। আর ইয়াং বয়সে রিপ্লেস করলে তো অবশ্যই সেটা ভালো। যারা অ্যাক্সিডেন্ট করে কার্টিলেজ বা নি জয়েন্ট ড্যামেজ হয়ে গেছে, ইয়াং এজে আসে না, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে যাদের ড্যামেজ হয়ে যাচ্ছে, তাদেরকে পঙ্গুত্ব থেকে বাঁচানোর জন্য রিপ্লেসমেন্টটা খুবই জরুরি। বাট যাদের হাঁটু ব্যথা আছে, হাঁটু ব্যথা মানেই রিপ্লেসমেন্ট না। হাঁটু ব্যথা মানে বুঝতে হবে কার্টিলেজ ইনজুরি হচ্ছে, মাসেলকে স্ট্রং করেন, বিল্ড আপ করেন, আপনার হাঁটু ব্যথা ভালো হয়ে যাবে। এবং নামাজ পড়াটা, যে অনেকে আছে একটু ব্যথা হলে চেয়ারে বসে নামাজ পড়ছেন, আমি সবসময় সতর্ক করে দিই, লং টাইম চেয়ারে বসে নামাজ পড়লে ডিসএবিলিটি মাস্ট, কারণ চেয়ারই তাকে ডিসএবলের দিকে পাঠিয়ে দেবে। এই জন্য অবশ্যই দ্রুত তাকে আবার জায়নামাজের নামাজ পড়তে হবে, কারণ জায়নামাজে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কিন্তু ডিসএবল হবে না কখনোই, যতক্ষণ না আল্লাহ তাকে প্যারালাইসিস স্ট্রোক বানাচ্ছে, তো ততক্ষণ সে কিন্তু ডিসএবল হবে না। কিন্তু চেয়ারে বসে নামাজ পড়লে কোনো রোগের দরকার নাই, সে এমনি আস্তে আস্তে ডিসএবল হয়ে যাবে। খুব সুন্দর লাগলো কথাগুলো শুনে। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এত সুন্দর সুন্দর কথা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি দর্শক অনেক উপকৃত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমাকে বিদায় নিয়ে নিতে হবে। শুধু দর্শকবৃন্দ, আমার অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা এখন বিদায় নিয়ে নিব, কিন্তু আমরা আবারও আপনাদের কাছে ফিরে আসব আগামী সপ্তাহে। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন, এবং যারা অনুষ্ঠানটি মিস করে গেছেন তারা রাত 2টোর সময় অনুষ্ঠানটি আবারও পুনঃপ্রচার করা হবে, আশা করছি দেখে নেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। খোদা হাফেজ, বিদায় নিয়ে নিচ্ছি।